বন্ধুরা অনেক বছর আগে, তখন ধরো আমি মানে ইউনিভার্সিটিতে পড়ি টড়ি এরকম হয়তো। তো অনেক বছর আগে আমাদের সাথে আমার অত দামি মোবাইল ছিল না, কোনো সময় ছিল না। তো আমার বান্ধবী খুব মানে এক্সপার্ট ছিল, মানে কাজকর্ম সব কিছুতে, মানে মোবাইল টোবাইল এইসবে। তো ও না কি করেছে, ওর মাধ্যমে তখন না পরিচয় হয়েছে দুটো কলকাতার মানুষের সাথে। তখন কিন্তু আমি অতটা কলকাতায় ওই নয়, পড়তে টড়তে যাচ্ছি, ইউনিভার্সিটিতে পড়ি, তারপর বই টই কিনতে যাচ্ছি, তারপরে মাঝে মাঝে থাকি, যেহেতু বই টই কিনতে হয়, বই টই জেরক্স করতে হয়, যেমন হয় আর কি। হ্যাঁ, তো সেই হিসেবে তো ও কলকাতায় যেত না, ও মধ্যমগ্রাম অব্দি যেত বোধ হয়, ওই যে তখন ডোয়েট টোয়েতে পড়াশোনা ছিল, তো সেই হিসাবে। তো যাই হোক, কিন্তু ও খুব এক্সপার্ট ছিল। হ্যাঁ, মানে লোকজনের সাথে পরিচয় টরিচয় খুব এক্সপার্ট ছিল। তো আমি অতটা ছিলাম না। বসে ইউনিভার্সিটি পড়াশোনা একটু চাপ থাকে, বই কেনা থাকে, হেনা তেনা থাকে। তো সেই হিসেবে যাতায়াত করেই তো আমি ক্লান্ত হয়ে যেতাম, আর কি করবো বলো। তারপরে এই বই চাপটা হেনা তেনা জেরক্স করা, বসে থাকা, মানে বুঝতেই পারছো, মানে একেবারে ঘেটে ঘ। তো তার মধ্যেও আমার কিন্তু বন্ধুত্ব খুব ভালো হতো, বান্ধবী বান্ধবী ছিল। তো এইবার কি হয়েছে, তো ওর মাধ্যমে না এরকম বেশ কয়েকটা মানুষের সাথে পরিচয় হয়েছিল। তো আমি যেহেতু কলকাতায় যেতাম, ওর সাথে ফোনে ফোনে বেশি কথা হতো, কিন্তু আমি যেহেতু কলকাতায় যেতাম আমার সাথে ডাইরেক্ট দেখা হতো। তো এইবার খুব ভালো ভালো একজন তো এলআইসির খুব মানে উঁচু লেভেলের ছিল, তো আরেকজন ছিল মারোয়ারি, আরেকজন ছিল ইউপি, কিন্তু দুজনেই ব্রাহ্মণ এবং নন ভেজিটেরিয়ান। হ্যাঁ, মানে হিন্দুস্তানি দুজনই ব্রাহ্মণ ভেজিটেরিয়ান, তার মধ্যে একজন মারোয়ারি আর একজন ইউপি এলাহাবাদী। এলাহাবাদ। এবার যিনি এলাহাবাদী, তিনি আবার কোনোভাবে ডিফেন্সের সাথে কিছুভাবে যুক্ত উনি। হ্যাঁ, তো ডিফেন্সের সাথে যুক্ত এবং ব্যায়াম ট্যায়াম করেন খুব, মানে অন্যরকম, বুঝেছো তো। এবার এবং ওনার ছেলে মেয়েও বোধহয় মানে স্টেট স্টেট লেভেলে খেলাধুলার মধ্যে আছে, ভুলে গেছি। হ্যাঁ, অনেককাল আগের ঘটনা তো। আর হিন্দি কথাটা তো তখন একদমই অতটা ওদের সাথে থেকে কিন্তু আমি অনেকটা হিন্দি টিন্দি শিখে গেছিলাম, ওরা হিন্দি ইংলিশে খুব পারদর্শী ছিল। তো সেই হিসাবে, এবং উভয়ই ব্যবসায়ী, বুঝতেই পারছো হিন্দুস্তানি মানে ব্যবসায়ী, কিন্তু উনি চাকরি করতেন। উনি তো মাঝে মাঝে শুধু নিজাম প্যালেস নিজাম প্যালেস নিজাম প্যালেস আর পুলিশ হেডকোয়ার্টার, ওই কি লালবাজার লালবাজার। তিনি ইউপির মানুষ, আর এত শুদ্ধ হিন্দি বলতো না, হিন্দি সংস্কৃত উর্দু, মানে এদের কাছে কোনো ব্যাপার ছিল না। অথচ পুরো কিন্তু ব্রাহ্মণ, আর হচ্ছে পুরো মানে ভেজিটেরিয়ান, তার মধ্যে আবার মঙ্গলবার করে ওই যে বজরংবলীর উপোস করতো। তো কলকাতার হেস্টিংস টেস্টিংসে যে থাকতো ওরা, এই ভদ্রলোক, যেহেতু উনি ওই যে আর্মির কিছুর সাথে যুক্ত, মানে আমি ঠিক কতটা বলতে পারবো না, মনেও নেই, আর আমি ঠিক কতটা বলতেও পারবো না। আর আমার বান্ধবীর আবার একটা আর্মির সাথে যুক্ত ছিল, ওর রিলেটিভস ছিল, ও খুব হেস্টিংস টেস্টিংসে যেত, সেইভাবেই পরিচয় হয়েছে। তো যাই হোক, ও আর বেশি যেয়ে উঠতে পারতো না, কিন্তু আমি তো কলকাতায় যেতাম, আর আমার খুব মানে যাতায়াত করতো, আর আমার তো পুরোই কলেজ স্ট্রিট যাওয়া পড়তো, বুঝতে পেরেছো তো। তো আমি এর বাইরে কোথাও যেতেও পারতাম না। তো ওনারা কলেজ স্ট্রিটে আসতো, তার মধ্যে যিনি মারোয়ারি, তার আবার তিনি বিশাল ব্যবসায়ী, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, তার আবার দোকান দোকান না কি জানি বলে ওটাকে, মানে প্র্যাকটিস করে, যেটাকে চেম্বার যেটাকে বলা হয়, আমরা ডাক্তারিতে যেটাকে বলা হয় চেম্বার, ওটা ওদেরকে কি বলা হয়, সি এর ফার্ম। হ্যাঁ, ওনার ফার্মে অনেকে কাজ করতো। সেই ফার্মটা ছিল হচ্ছে নাকুদা, কলকাতাতে তো নাকোদা মসজিদ না জামা মসজিদ, না যেটা বড় মসজিদ বলা হয়, নাকোদা মসজিদ না, কলকাতার ওই যে ইসের দিকটায়, বড় বাজারের দিকটা, ওই নাকোদা মসজিদের ঠিক উল্টো দিকে যেটা রাজ অ্যান্ড রাজের বিল্ডিংটা থাকে না, ওই যে ওটাকে কি বিল্ডিংটা বলা হয়, ডালহৌসি দিয়ে গেলেও পরে, তোমার বিবাদীবাগের ভিতরেও পরে, মানে কোটাক মহিন্দ্রার পেছন দিয়ে গিয়ে তুমি যেই বাসটা বা যেই অটোটা ধরে তুমি বিবাদীবাগ থেকে তুমি যদি শিয়ালদা দিকে আসতে চাও, ওই দিক দিয়ে দেখতে আসে, এটাকে রাজ অ্যান্ড রাজের বিল্ডিংই তো বলে। তো ওনার বিল্ডিং একবার গিয়েছিলাম, বিল্ডিংটার মধ্যে, হ্যাঁ এটা তো রাজ অ্যান্ড রাজের বিল্ডিংই বলে, মানে অনেক অফিসই থাকে। তো ওনার অফিসে গিয়েছিলাম, কি করে আমি বলতে পারবো তোমাদেরকে অফিসের ইয়েটা, যে ওঠার পরে ওনার যে অফিস, উনি যেখানে বসেন চেম্বারটায়, চেম্বারের পেছনে যে জালনা, সেই জালনা দিয়ে নাকোদা মসজিদের ইয়ে দেখা যাচ্ছে, মানে জালনার পরে রাস্তার পাশে নাকোদা মসজিদের একটা ফ্লোর দেখা যাচ্ছে, যেই ফ্লোরে নামাজ পড়া হচ্ছিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, ওটা আমার মনে হয় ভুলে গেছে, অনেকদিন আগে তো। রাজান রাজেরই বিল্ডিং, ওখানে একটা এরকম আলমারির বিল্ডিং, মানে আলমারি কোম্পানির নাম দিয়ে বিল্ডিং ছিল না, রাজান রাজ, যেটা তোমার ধরো ডালহৌসিতে যেতে, যেটা হচ্ছে তোমার ওই যে লালবাজারের আগের যে লেনটা দিয়ে সোজা গিয়ে তোমার যদি ডান দিকে পড়ে, হ্যাঁ ডান দিকের দিয়ে যে বাসগুলি সব শিয়ালদার দিকে আসছে, ওইখানে কিন্তু ওই বিল্ডিংটা ছিল, ওই পাশেই তো নাকুদা মসজিদ দিত, যেটা শিয়ালদার থেকে যেটা টমটা দেখা যায়। তো যাই হোক, এবার তোমাদেরকে মোটামুটি আমি ডিরেকশনটা বলে দিতে পারলাম। এটা বললে অনেকেই বুঝে যাবে, আমি ঠিক মুখে আনতে পারছি না ব্যাপারটা কি, মানে শব্দগুলি আর ভুলেও গেছি, জায়গার নামটা বললো কোন জায়গাটা, ওখান থেকে প্রচুর ফল কেনা যায়। হ্যাঁ, আমি প্রচুর ফল কিনতাম। তো ওইখানে আবার মানে আমার বাবা আমাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে যেত যখন, মানে আমাকে রেখে আসতো, ওরা ডাক্তার দেখিয়ে আমাকে, মানে বাবা আমাকে রিসিভ করতো, আর আমাকে শিয়ালদা থেকে নিয়ে যেত, ওরা এনআরএস এর ডাক্তার ছিল। তো ওদের ওখানে বিশাল ওই ছিল, মানে নিজস্ব ক্লিনিক, নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডাক্তার বসানো ওরাও মারোয়ারি, কিন্তু ওরা আবার মুসলিম ছিল। তো যাই হোক, তো যে নাকোদা মসজিদের ওখানে যে রাজেন রাজের যে বিল্ডিং, যিনি সিএ, তিনিও ব্রাহ্মণ, আর হ্যাঁ ব্রাহ্মণ ভেজিটেরিয়ান, এবং উনি হচ্ছেন মারোয়ারি রাজস্থানী, বুঝেছো তো, শর্মাজি। হ্যাঁ, আর একজন হচ্ছে পান্ডেজি। হ্যাঁ, আর এই পান্ডেজি ভীষণ ব্যায়ামবিদ ছিল। হ্যাঁ, ব্যায়াম, ওনার ছেলে মেয়ে ব্যায়াম নিয়ে থাকা, এইসব ছিল, বোধহয় স্টেট লেভেলেরও খেলাধুলা। আর পান্ডেজির ফ্যামিলি ছিল মানে বিশাল, মানে ওনার বাবাও বোধহয় সেরকমই কিছু একটা আইপিএস বা কিছু, মানে খুব উঁচু লেভেলের, বুঝতে পেরেছো তো।
সবাই। আর ওনারাও এসব জায়গায় মানে ওদের কলকাতা, দিল্লি, কাশ্মীর এসব কোনো ব্যাপার না, ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রান্সফারে ওরাতে চলে যায়, কালেক্টর হ্যানা ত্যানা ও ফ্যামিলিতে আছে, এইসব নিয়ে কোনো সমস্যা নেই, বুঝলি তো। তো কলকাতা সবসময় শুনতাম যে শুনতাম যে আমরা নিজাম প্যালেসে আছি। তো আমাকে অনেকবার নিয়েও দেওয়ার ইয়ে করেছিল যে নিজাম প্যালেস দেখাবো তোমাকে। আমি তো অনেক ছোটো না ওদের থেকে, আমি কত তখন ইউনিভার্সিটিতে পড়ি, আর ওনারা তখন কত বয়স্ক মানুষ। হ্যাঁ, তো আপনি করে বলতো, ওরা তো খুব সভ্য, সেইভাবে ব্যবহারটা দিত, আর যতটা পারতো ও থেকে আপ্যায়ন করতো। হ্যাঁ, জানতো যে মেয়েটা দূর থেকে যায়, হয়তো খিদেও পায়, হতে পারে হয়তো লজ্জা নেই। তো ওনারা তো খুব সুন্দর মানে মেহমান নাওয়াজি করে। দেখো কারেন্ট চলে গেছে, আমাদের বাইরে খুব ঝড় হচ্ছে, এই জন্য আমি চুলটা কই করে নিলাম। তো মেহমান নাওয়াজি করতো, তো ভীষণভাবে খাওয়া দাওয়া সব কিছুই করাতো। দেখো আমরা তো আর ওনাদের মতো অত দামি না, অত পয়সাওয়ালাও ছিলাম না। তো তখন আমরা ছোটো ছেলেপুলে মানুষ, আমরা কত খরচে হতে পারি। হ্যাঁ, আমাদের আর কতটুকু থাকে। আর আমরা এরকম, এদের একটা ব্যাপারই আছে যে এরা জানে যে ছেলে পেলে মানুষরা হিন্দুস্তানি মারোয়ারি দেখলে হয়তো যেটুকুনি ধারণা আছে যে এরা খুব পয়সাওয়ালা হয়, সুতরাং এদের কাছ থেকে আমাদের একটা এক্সপেকটেশন হয়তো থাকে। হ্যাঁ, এবার আমি বলবো যে লুকিয়ে লুকিয়ে হলেও থাকে আমাদের, যে মানে বাবার কাছ থেকে যদি 5 টাকা খায়, ওনার কাছ থেকে হয়তো উনি আমাদের 10 টাকা খাওয়াবে। এবার দেখা গেল উনি যদি হিন্দুস্তানি মারোয়ারি নাও হয়ে থাকে, সেই সময় নিজের স্ট্যাটাসটা বজায় রাখার জন্য উনি 10 টাকা খাওয়াবেন। অনেকের এই জিনিসটা থাকে, আর যারা একদমই ওই ধাচ্ছে তাদের তো কোনো ব্যাপারই থাকে না। হ্যাঁ, তো যাই হোক, তো ওরা দেখে আমি খুব সুন্দর মানে আপ্যায়ন যেটাকে বলা হয় পেয়েছিলাম। এত জ্ঞানী ছিল পাণ্ডেজি, এত জ্ঞানী ছিল, যেহেতু আমার মানে ডিফেন্সের উনি একটু উঁচু পর্যায়ে বা এরকম কিছু একটা লেভেলে ছিল, যেহেতু ওনার যার জন্য ওনার খুব নলেজ রাখতে হতো, জেনারেল নলেজটা। কারণ উনি আজকে এখানে ট্রান্সফার, কালকে ওখানে ট্রান্সফার, বা ওনাকে ঘুরতে হতো সারা দেশে। তার মধ্যে আবার উনি কলকাতার বিজনেসের সাথেও যুক্ত ছিলেন। তো কোনো কিছু একটা সম্বন্ধে যদি আমার জানার ওই হতো, যে আমি তখন তো আমার ছোট্ট মোবাইল একটা, জাস্ট কলিং আসে যায় সেরকম মোবাইল। হ্যাঁ, কী অবস্থা কাজ করছে। তো আমাকে বলতো যে আপনি ফোন করবেন, আমরা বলে দেবো কলকাতা শহরে। এবার আমি তো ততটা ইংলিশে না, হিন্দিতে না, ওনারা কি সুন্দর করে বলে দিত। উনি আমাকে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটির যে দেখাই হতো কলেজ স্ট্রিটে, বুঝেছো, কলেজ স্ট্রিট কফি। তো আমার সবসময় বলি না, কলকাতাটা আমার ভীষণ ভালো লাগে, আর কলকাতার পুরনো জিনিস এগুলো। উনি এইসব দামি দামি জিনিসগুলো মানে সাবেকি এথনিক যেগুলো, হ্যাঁ অ্যান্টিক, তো উনি আমাকে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটির যে দাঁড়ভাঙা বিল্ডিং, আমি তখন ওগুলির ভিতরে যাইনি। হ্যাঁ, তো উনি আমাকে প্রথম নিয়ে গেছিলেন বিল্ডিংয়ের বাইরে। ও মা, ইউনিয়নদের সাথে কি সুন্দর কথা বলছেন। তারপরে তখন আমি বলছিলাম যে আমার খুব মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমটা নিয়ে একটু ইচ্ছা আছে। এখন বললো, একজনকে দিয়ে বললো যে ওকে নিয়ে গিয়ে ঘোরাও, দেখি আনো রুম টুম সব কিছু যেটুকু নিয়ে যাওয়া যায়। আর উনি বাইরে বসে গল্প করছেন, উনি কিন্তু আমাকে ফার্স্ট ওই করেছেন। তারপর আমি বলেছিলাম কি, আমার বই জেরক্স করতে দিলে বলে দেয় যে 3 ঘন্টা 4 ঘন্টা বাদে আসো। তখন আমি বলেছিলাম কলেজ স্কোয়ারের অপোজিটে। হ্যাঁ, কলেজ স্কোয়ারটা দেখেছো কুকুরটা। তখন বলেছিল যে আমি ছিলাম কি, আমার খুব ইচ্ছা করে যে এরকম ইউনিভার্সিটি। দেখো আমি তো মফস্বল থেকে গেছি, কিন্তু আমার চিরকাল এইসবের ভীষণ শখ ছিল, যেগুলো আমাকে এই মফস্বলের কেউ এগুলি পালন করায়নি, যার জন্য আমি এখানে জাস্ট টাইম পাসই করেছি। তারপরে বলতে পারো সটকে বেরিয়ে গেছি। আমার কোনোদিন এখানকার ছেলেপেলেদের সাথে ওই হয়নি, কারণ এরা এইসবের মধ্যে ছিল না। এরা পুকুর ঘাটে ডোবার পাশে বসবে, পুটুর করবে, সিঁদুর করাবে, এইসব দেখতে না বেশ ভালো লাগতো। ফাঁকা বাড়িতে ঢুকবে, বিয়ের আগে ওদের এখানকার মানুষের এই একটা গ্রামগঞ্জে যেটা হয় আর কি। কিন্তু কিছু লোক আছে না যারা এগুলো জানে, যাদের নিজেদের আগ্রহ আছে যে আমি অন্য একটা স্টেটে এসেছি এগুলি জানি, বা কোন মেয়েকে কীভাবে করলে আমার ইমপ্রেশনটা বজায় থাকবে, ইমপ্রেসড হবে। হ্যাঁ, সবার সাথে তো লাইন মারার জন্য না। আর যদি দেখে, যদি লাইন মারার জন্য ধরেও নেয়, হ্যাঁ, পরে যখন দেখবে যে এর সাথে ওইসব হওয়ার না, তখন কিন্তু এটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে আমি যেমন তাদের হয়ে কথাটা বলছি, হ্যাঁ, এতে কিন্তু অনেকে ইমপ্রেস হবে, তার মাথায় এবার ঠান্ডা আসবে হয়তো যে এদের তো পয়সা আছে, তাহলে এদের সাথে লাইনটা পারে। আমি যেমন ঘুরেছি ফিরেছি, কিন্তু আমার টার্গেট ছিল অন্যরকম, যে আমার এখানটা দেখবো, ইউনিভার্সিটিটা দেখবো। এগুলো আস্তে আস্তে যেহেতু আমি এখানে পাইনি, ওখানে আমি করেছি। এবার অন্যরা জেনে নিল যে একটা মারোয়ারি আছে, একটা ওই আছে, বিশাল পয়সা লাগে, সে কিন্তু সেই টার্গেটে চলে গেল। অর্থাৎ উনি কিন্তু আমাকে দিয়ে নিজেদের অ্যাডভার্টাইজমেন্টটা করে দিলেন। হ্যাঁ, আমার সাথে কি খাইয়েছে টাইয়েছে জানালে, যার মাথা পরিষ্কার আছে সে চাট করে ধরে ফেলবে। এখন সবার তো আর ইউনিভার্সিটি দেখার শখ হয় না, আর অ্যান্টিক জিনিস দেখারও শখ হয় না। সে হয়তো দেবে পয়সাটা করে, সে তখন আসবে। বা বাইরে কি বৃষ্টি হলো, তেমনি বাজ ফাজ পড়লো। এখন নেই কারেন্ট ছাড়া বসে আছি, কেননা ইনভার্টারে চলছে। আমার তো স্ট্যান্ড ফ্যান ছাড়লেই মানে ইনভার্টারটা একটুখানি ছোটো হয়ে যাচ্ছে। স্ট্যান্ড ফ্যান পড়ে তো বেশি কারেন্ট, তো ঠিক আছে, একটা জানলা খোলা আছে, সেই হিসাবে হাওয়া আসছেই ভালোই। তারপরে কি বলছিলাম জানি, ওই যে ওনাদের কথা। তারপরে জানো তো, আমার খুব ওনাদের ওখান থেকে আমি শুনেছিলাম যে হনুমানজির কথা। হনুমানজির ব্রত তো জানতাম না। তারপর ওই হনুমানজি, ওরে বাবা, পুরো ওরা তো ভেজিটেরিয়ান। তারপরে একদম সেদিনকে কী বার ছিল, প্রবাবলি মঙ্গলবারই হবে। ওরা তো পেঁয়াজ রসুনও খান না। তো আমাকে বলেছিল তুমি অন্য কিছু, মানে হিন্দিতে, তো আপনি অন্য কিছু খান, আমরা না খেলেও হবে, ওরা তো যখন তখনই খাচ্ছে যাচ্ছে, নো প্রবলেম। তো তারপরে সে আমার মনে আছে একটা একদম পেঁয়াজ রসুন ছাড়া রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। সে সব খাচ্ছি ওখানে, কলকাতারই, নিউ মার্কেটের কাছে। মানে আমি তো নিউ মার্কেট গেছিলাম। তারপরে সেইখানে আমাকে বলছে কী খাবে, আমি তখন বলছি আপনি কী খাবেন, বলে আমার তো আজকে ফাস্টিং, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারই ছিল হনুমানজির। হ্যাঁ, আমি বললাম কি ও তাহলে, বলে আমি জাস্ট জুস খেতে পারি, জুস। হ্যাঁ, তা আমি বোধহয়, দেখো আমার খিদে পেয়ে গেছিলো, পরিষ্কার কথা বলেছিল রাইস ফাইস খাও। তারপরে আমি তো অনেক ছোটো ওদের থেকে। তারপরে বলেছিল যে
তো আমি না ভাত টাত খাইনি কোথাও, আমি বোধহয় স্যালাড খেয়েছিলাম, ফ্রুটস নিয়েছিলাম, আমাকে কি সুন্দর ফ্রুটস প্যাক করে দিয়েছিল। সবাই ফ্রুটস প্যাক করে দেয় জানো তো, ফ্রুটস গিফট করে। তারপর কলকাতা আমাকে সবাই ফ্রুটস গিফট করতো জানো তো। কি জানি আমাকে কি ইয়ে ভাবতো নাকি, পাখি কি ভাবতে নাকি, একটু ফল দিত কেন নাকি বান্ধব ভাবতো কি দেখে বলো। তারপরে যাই ফ্রুটস গিফট করে, মানে ফ্রুটস প্যাক করে দিয়েছিল, ফ্রুট জুস খেয়েছিলাম, আর ওদের স্যালাড খেয়েছিলাম, যে ভ্যারাইটিস কিসমের স্যালাড হয় না, বোধহয় কোনো একটা স্যালাড খেয়েছিলাম, কী দাম। তো আর উনিও ফ্রুট জুস খেয়েছিলেন। তারপরে ওখান থেকে চলে এসলাম। তারপরে আরেকবার বসেছিলাম হচ্ছে, আমি সবসময় সব মানে হিস্টোরিক্যাল জায়গাতে যাই, এগুলি হচ্ছে খুব ভালো ভালো জায়গা, আমার খুব শখ, বই পড়ে পড়ে যেতাম, এই কিরিটি, সত্যজিৎ রায় এইসব পড়ে পড়ে। তো আরেকবার গিয়েছিলাম হচ্ছে হ্যাঁ কফি হাউসে। আমাকে ফার্স্ট কফি হাউস দেখায় শর্মাজি জানো তো, তার আগে কিন্তু আমি কখনো কফি হাউসে যাইনি। ফার্স্ট কফি, তারপরে বাবা অনেকবার নিয়ে গেছে, হ্যাঁ। তো ওই কোন চলনদারির মধ্যে ফার্স্ট আমি কফি হাউসে যাই ওনাদের সাথে, এই শর্মাজির সাথে। শর্মাজি আর একটা দাদা ছিল, ওই যে LICর দাদা, আর একটা আমার ভাই ছিল, ও এখানে ইঞ্জিনিয়ারিং করতো, ও প্রবাসী বাঙালি, ওরা বিহারের প্রবাবলি ঝাড়খণ্ড বা রাঁচির, কোন জায়গাটা ভুলে যাবো, মানে বিশাল অবস্থা বানো। ও সল্টলেকের কোন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট সাথে পড়তো, যার জন্য ওইখানে থাকে। ও অনেক কিছু জানতো কলকাতা, ও তো ঠিক মতো বাংলাটা এত সুন্দর করে বলে না, পুরো হিন্দি ভাষী ওরাও, কিন্তু বাংলা, মানে ও বাঙালি অরিজিন, মানে বংশ পরম্পরায় ওরা বিহার থাকে। তার এখন তো বিহার দুভাগ হয়ে গেছে। তারপরে এখন তো বিশাল সেন্ট্রালের অফিসার হয়ে গেছে, হ্যাঁ। তারপরে ভাই মানে ও আমাকে দিদি ডাকতো, কি সুন্দর দেখতে ছিল, আর এটা কি সিনেমার নায়কের মতো বলবো। আর আমি যদি বাসে উঠতাম না, সবাই বলতো কি দিদি আর কে হয়, আমি বলতো আমার ভাই। বলতো সেইভাবেই কথাবার্তা, বলতো আমার ভাই আর বোন এত সুন্দর দেখতে, আমার খুব গর্ব হতো জানো। তার এত চৌখস, মানে এত চৌখস, যা হয় আর কি, চৌখস খুব, কোনো ব্যাপার না, মানে সারা বিশ্ব ঘোরার মতো। আমার যে 4 বছরের ছোট ছিল। তো যাই হোক, 4 বছর বা 2 বছর, মানে ছোট ছিল অনেকটা, ইঞ্জিনিয়ারিং করতো, উফ পড়াশোনায় মানে বিশাল মেধাবী ছিল। তারপরে তো বাইরে গিয়ে পড়লো, দেশের বাইরে গিয়ে পড়াশোনা করেছে। এখন তো ইন্ডিয়ান গভর্নমেন্টের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিশাল উঁচু পোস্টে, হ্যাঁ আছে। তারপরে মানে একবার দিল্লি, একবার ওরও ভালো, কিন্তু ডিফেন্সের না। তারপরে আমার ফেসবুকেও আছে, আর দেখা হয়নি ওনাদের সাথে, যখন থাকাকালীনই যত দেখা হয়েছিল এই এদের সাথে। তারপরে সব আমরা খেতে টেতে বসেছি সাথে, কি জানি না, কফি হাউসে, মনে আছে বলেছিল অনেক কিছু খেতে টেতে, সে আর খাওয়া হয়নি। দেখো পেমেন্টের ব্যাপার থাকে, আমি তো করবোই না, মানে করতে দেবেও না, সরি করবোই না বলছি না, করতে দেবে না। তারপর আমি এসেছি বই টই নিতে, তারপর যে যার মতো ছিটকে যাবে, মানে এই ওদিকে চলে যাবে, এর অফিস কেউ তো নিয়ে বসে থাকার মতো না, সব চলে যাবে। তো ওখানে আমাকে জানো সব কিছু প্যাকেট করে দিয়েছিল, চা আর পকোড়া খেয়েছিলাম। আর যেহেতু বাড়ি থেকে খেয়ে যাওয়া হয়, নেমেই দেখা সাক্ষাৎ হয়ে যায়, তখন তারা তো খাওয়া যায় না, সবাই প্যাকেট করে দিয়েছে। এবার যে যার মতো চলে গেছে, আমি বই টই কিনেছি। ওখানে আমি ফার্স্ট কলেজ স্ট্রিট দেখি, কলেজ স্ট্রিট বলছি, কফি হাউসে বসি, কফি হাউসের স্মৃতি, মানে প্রচুর। তখন আমার অত ছবি ছিল না, ক্যামেরা ছিল না, কিন্তু আমাকে বলেছিল যে তোমার যা যা দেখার ইচ্ছা আমাকে দেখাবো, এই কলেজ স্ট্রিট তুমি শুধু লিখে আনো, তোমার কি কি দেখার ইচ্ছা। হ্যাঁ, এবার ধরো যেসব ছেলে মেয়েদের ভাববে ডিস্কো থেকে যাওয়ার ইচ্ছা, ওরা সেখানেও নিয়ে যাবে, কোনো ব্যাপার না, যার সাথে যেরকম। তোমার যা যা মন্দির টন্দির সব দেখাবো তোমাকে। তো আমি ছিলাম ঠিক আছে, আমার খুব ভালো লাগে। আমার গুরুদ্বার দেখার ইচ্ছা ছিল, মানে গুরুদ্বার দেখা যাবো, বাবার সাথে যেতাম। আমি কালীঘাটের আগের নামটা কি দিয়ে নাম কি জানি, ওই স্টপেজটায় নামতাম মেট্রো, বাবার সাথেই গেছি। তা ওনারা আমাকে ভবানীপুরের সমস্ত মানে গুরুদ্বারে নিয়ে। তো ওদের আমি ভবানীপুরে যে সবচেয়ে বড় যে গুরুদ্বারটা পাঞ্জাবিদের, আরও তো আছে, বড় বাজার আছে, আমাদের বেহালাতে আছে, কিন্তু ভবানীপুরটা তো মেন, যেখানে মনমোহন সিংয়ের বোনও থাকতো। তো ওখানে পর্যন্ত আমি গেছি, ওখানের যে অথরিটির সাথে কথা বলেছি, এই যে সব এদের জন্য জানো তো, মানে কি হারে যে ওই পেয়েছি, মানে কি জানি বলে না, আপ্যায়ন পেয়েছি, যেহেতু ওনাদের মানে ওনাদের পরিচিতিটা খুব বেশি তো ছিল, মানে একদম গুরুদ্বার অথরিটির আপ্যায়ন পেয়েছি। বুঝতেই পারছি, ওদের দেখবে গুরুদ্বার অথরিটি, গুরুদ্বার দেখো, ওটার ভিতরে যাও, সব কিছু করে, এবং ওদের আলাদা কিন্তু অনেক বড় বড় রুম থাকে, সোফায় বসা। ওখানে ওদের যে অথরিটির বা ডেলিগেটস আসে, বা গেস্ট যারা VIP গেস্ট থাকে, রেফারেন্সের লোক আসে, তারা কিন্তু ওইসব জায়গায় এসে বসেন, তাদেরকে ওরা আপ্যায়ন করে, দুটো কথা হয়, এই আর কি ওইসব জায়গা। তো ওরকম রুমেও আমি বসেছি জানো তো। ওটা নিচ থেকে এমন করলে তুমি গুরুদ্বারের ওই যে যেখানে প্রেয়ার হয় সেটা দেখতে পাবে, ওটার চারপাশ দিয়ে ওই রুমগুলো হয়, বুঝতে পেরেছো, দেখা যাবে। তুমি প্রেয়ারের ওখানে বসলে, তুমি যদি ওপরের দিকে একটু উঁকি মারো, দেখতে পাবে যে সোফায় বসে সব পাগড়ি টাগড়ি করে সব গল্প কথা বলছে। প্রচুর ডোনেশন দিতে হয়, তো আমাকে দিতে হয়নি কোনো সময় কিছু, ফ্রিতেই সব করে এসেছি। তো যাই হোক, যেহেতু ওনাদের রেফারেন্স ছিল, আমার অসুবিধা হয়নি কোনো কিছু। তো অনেক কিছু ঘুরেছি জানো না তো, মানে এটা দেখেছি। তারপরে গুরুদ্বারটা তো অনেকক্ষণ, সেই বাবা সেবা করুন, সে কীভাবে বলছিল, যেহেতু খেয়ে দিয়ে গেছি আর হয়ে ওঠেনি। তো তারপরে কথা ছিল যে যেহেতু পান্ডিদির ছেলে, মানে সন্তানাদি টুইন, যেহেতু পান্ডিদির বোধহয় টুইন, এক সন্তান, এক ছেলে এক মেয়ে, দুজনেই খেলাধুলায় খুব নাম করা, এবং স্টেট লেভেলে খেলে। তো বলেছিল বোধহয় বাংলাতে খেলতে আসবে, ওরা তো এলাহাবাদই, এখানেও আসে, মানে খেলে, বুঝেছো তো। তারপরে অ্যাথলেট না কি জানি শুটার, এরকম কিছু বলেছিল, আসলে দেখা করাবো, বা মানে দেখা করাবে ছেলে মেয়ের সাথে। আর যেখানে ওরা খেলে, আর ওদের যে পাঞ্জাবি, মানে ওদের যে কোচ, মানে ওদের যে স্পেশাল রিক্রুট, হ্যাঁ না সব দেখাবে বলেছিল। আচ্ছা আমি মানে আমিও ইসে করবো। তো
আমার খুব শখ ছিল বলি না, আমার এগুলো ভীষণ শখ, চিরকালের শখ এগুলো। এর জন্যই তো আমি মৌলালি এসব জায়গায় থাকতাম। ওখানে কসমোপলিটন মানে বিভিন্ন ভ্যারাইটিস লোকেরা থাকতো, আর সব মানে আদিবাসিন্দা বা উচ্চবিত্ত লোকের বাস ওখানে, বুঝতেই পারছো। তো একটু কষ্ট করে হলেও ওখানেই থাকতাম। সব মানে ভালো ভালো নামি দামি লোকেদের বাস সব ওখানে। তো ওইসব জায়গাতেই থাকতো। তো এদের সাথেও করেছি, আবার শর্মাদিরও অনেক ঘটনা আছে, আমাকে কত কিছু দেখিয়েছে। আবার শর্মাদির সাথেও যে মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, সেগুলি বলবো, যে খাওয়া দাওয়া নিয়ে যে কি। আর শর্মাদির ওয়াইফ, শর্মাদির একটা পুচকু মেয়ে ছিল, দিব্যা ভুলে গেছি, অনেককাল আগে তো, তখন বোধহয় বাচ্চার বয়স 3 বছর ছিল। একদম বাবার মুখটা বসানো, ওনাকে কেটে ফেলে বসিয়েছে। আর ওনার ওয়াইফ স্কুলে চাকরি করতো, আর উনি সিএ। রাজ অ্যান্ড রাজের বিল্ডিং, বুঝেছো তো, এটার নাম রাজ অ্যান্ড রাজেরই বিল্ডিং একটা আছে। হ্যাঁ, রাজ অ্যান্ড রাজের বিল্ডিং, ওটা বললে অনেকেই চেনে, রাজ অ্যান্ড রাজের বিল্ডিং। ওটা ঠিক মানে জানলাটা খুললেই ওনার তো কেবিনটা বিশাল বড়, আবার কেবিনের সামনে অনেক বড় মানে জায়গা, যেখানে অনেক ছেলে পেলেরা মানে ওনার আন্ডারে যে কাজ করে, তারা বসে বসে করে যে ওই যে হিসেব কিতাবের কাজ, মানে সিএ তো ওনার আন্ডারে লোকে বলেন, আমরা একজন সি অফিসারের আন্ডারে কাজ করি, বা একটা সি অফিসে কাজ করি। ছেলেমেয়েরা কাজ করতে যায় না যারা কমার্সে, তো ওনার ওখানে এরকম অনেক ছেলেমেয়ে কাজ করে। তো আমি তো কমার্সের না, তো আমি ইউনিভার্সিটি পড়ছি, উনি খুব ভালোবাসতেন। তো ওই দাদার মতোই বলো, কাকার মতোই বলো, তো নাম ধরে তো ওটা এখন জিদি করে কথা বলে। আর আমার কথা শুনে শুধু ভ্যাঙা, তো আমি নাকি উচ্চারণ স দিয়ে কথা বলি, আমি জানি না স দিয়ে কথা বলে না, আসলে আমাকে খচাতো। আমি একটু চঞ্চল ছিলাম তো খুব, এই জন্য আমি নাকি বলেছি আমি আসাম থেকে এসেছি। আসাম আমার নাম ইসে করে রেখেছে আসাম, আমি নাকি আসাম বলেছি, আসামকে নাকি আমি বলেছি আসাম। আমি বলছি হ্যাঁ, এই আর কি। আসলে দুষ্টামি করে খেপা, ওটা ছোটো ছিলাম তো আমি অনেক ওদের চেয়ে, আর এত চঞ্চল, এত দেখার শখ, এটা ওটা, এর জন্যই খচাতো আসাম করে করে। বলে কি দেখো তোমার নাম সেভ করেছি আসাম বলে, আসাম। আমি নাকি বলেছি আমার বাড়ি আসাম। আসাম, অশোকনগর তো, ওটা শুনছে বোধহয় আসাম, বলে আমি নাকি স দিয়ে কথা বলি। আসলে ওদের চেয়ে অনেক ছোটো তো ছিলাম, কত ছোটো বলো তো ওদের চেয়ে, তখন আমি সব ইউনিভার্সিটিতে উঠেছি, মানে ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে কত ছোটো, আর তার মধ্যে যা চঞ্চল আমি, এর জন্য খেপাতো। তারপরে আর এত কিছু দেখার শখ, এত চঞ্চল, রাস্তা পার হতে পারি না, এদিকে এটা দেখার শখ, ওটা দেখার শখ। তো এই যাই হোক, তা উনিও অনেক খাবার টাবার প্যাক করে দিতেন প্রচুর। উনি আমাকে শিয়ালদার যে এখন কামসাম লেখা, ওটার মধ্যে খাইয়েছিলেন। উনি খেয়েছেন নিরামিষ, আমি খেয়েছি আমিষ। সে আমার কি খারাপ লেগেছে পরে, আমার এত খারাপ লেগেছে পরে যে না খেলেই পারতাম এক টেবিলে। হ্যাঁ, উনি পুরো হাতে নিয়ে নিয়ে খেয়েছেন জানো। হ্যাঁ, আর আমি খেয়েছি বিরিয়ানি, আর উনি খেয়েছেন ভেজ কি জানি। হ্যাঁ, পুরো হাতে নিয়ে খেয়েছে জানো, টেবিলেও রাখিনি। আমার পরে খুব খারাপ লেগেছে, তখন তো অত বুঝতাম না, খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি। আসলে এত দূর থেকে যেতাম তো খিদে পেয়ে যেত, বুঝেছো তো। এবার অন্য একটা পদ যে খাবো, ওগুলি তো অতটা মানে জানি না, সেই খাবারটা খাবো কি করে। আর নিয়ে গেছে কামসামে এই ছোটো ছোটো, মানে দেখেছো তো কি পিছলা, শিয়ালদার কামসাম দেখেছো তো, এখন ওটার নাম কি জানি হয়েছে জানি না, ওটা তো আরও বড় রেস্টুরেন্ট হয়ে গেছে। শিয়ালদার সে প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু লাগানো, সব এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। মানে সেই চেয়ার টেবিলও মানে বিশাল বিশাল, ছোটো ছোটো চেয়ার, ছোটো ছোটো টেবিল, সে খ্যাংরা খ্যাংরা চেয়ারগুলি থাকে, মানে শৌখিন চেয়ার, মানে বসতে গেলেই মনে যায় পড়ে যাবো, এরকম আমাদের মতো দুহারে চেয়ার বসতে গেলেই পড়ে যাবো। ওখানে ওই সরু সরু মানে বাইরে থেকে আসে যারা এসে খাচ্ছে, তাতে মানে খুব বড় লোকেরা খায়, আর তো ওইসব জায়গাতেই যায়। সে বাবা কি দাম, আমার পেয়ে গেছে খিদে, আমরা কি আর এসব খাই। তারপর আমাকে মনে হচ্ছে বিরিয়ানি খাইয়েছিল, বিরিয়ানিতে এখন তোমার পেটটা ভরবে, যেহেতু রাইস খাবো আমি। আমার পরে খুব খারাপ লেগেছে, উনি একটা ভেজ হাতে নিয়ে বসে বসে খেয়েছে জানো। ওনারা তো ভেজিটেরিয়ান, আর আমি নন ভেজ। আস্তে আস্তে আমি নন ভেজই হয়ে গেছিলাম, আমি ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম, এবং আমার কোনো সমস্যা হয়নি তাতে। এত ভালো ভালো পদ খেতাম জানো তো, খুব ভালো ভালো পদ খেতাম, প্রচুর শাক পাতা খেতাম, ভেজ খাবার, প্রচুর ফ্রুটস, প্রচুর বয়েল, এই স্যালাড ওই স্যালাড যে কত খেয়েছি, বাপরে বাপরে, মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক খাবার খেয়েছি। সেই আর কি, ওনার সাথে বলবো গল্প, কত জায়গায় সেই নাকোদা মসজিদটা পুরো দেখিয়েছেন উনি কিন্তু পুরো মানে মারোয়ারি ব্রাহ্মণ,